তো একদিন হঠাৎ একটা বিড়াল মানে ওই জানালার ভিতরে এসে বসছে আর কি। তো ছেলেটাও কোরআন শরীফ পড়তেছে, মানে ওই দেখতেছে বিড়ালটা বসে আছে, তো ছেলেটা আর কিছু করে নাই। তো বিড়ালটা যখন আপনার এমন মানে উনি যখন কোরআন শরীফ পড়া শুরু করে তখন আসার পরে আপনার যখন আবার কোরআন শরীফ পড়া শেষ হয়ে যায় তখন আবার চলে যায়। ওই ছেলেটা আর কি কথায় রাজি হয়েছে, হওয়ার পরে এখন থেকে ওই বিড়াল মানে ওই মেয়েটা আর বিড়াল রূপে আসে না, এখন থেকে মানে ওই মেয়ে রূপে আসার পরে প্রায় 5-6 মাস আপনার টানা প্রতিদিন এমন রাত্রের কাহিনী উনি কোরআন শরীফ পড়ার পরে উনি শোনার পরে উনি চলে যায় আবার ওনার মতো। তো এমন পর্যায়ে যখন প্রতিদিন আবার ছেলের সাথে মেয়েটা কথাবার্তা বলতো, পরে ওই ছেলে যেখানে নামাজ কালাম পরে ওইখানে গিয়ে মেয়েটা সোজা হয়ে দাঁড়ানোর পরে বলতেছে যে তুমি আমার উপরে দাঁড়াও, মানে পা সোজা করে দিছে আপনার পায়ের এইখানে মানে তালুর উপরে ওই ছেলের 2 পা রাখছে আর হাত এভাবে দিয়া আর কি হাতের উপরে 2 হাত রাখার পরে বলছে যে তুমি চোখ বন্ধ করো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে আর কি চোখ খুলতে মানা করব, মানে চোখ খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবা না, যখন বলবো যে তুমি চোখ খুলো তখন তুমি চোখ খুলবা, এর আগে তুমি চোখ খুলবা না। ঘটনাটা হচ্ছে আপনার হাটাজারি মাদ্রাসার কাহিনী। ওইটা আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটনা। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ছোটোবেলা ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা থাকে, ওর মাটা অনেক গরিব, ওরা অনেক গরিব ঘরের একটা সন্তান, কিন্তু ছেলেটা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পড়াশোনা করতো, মন মানসিকতা অনেক ভালো। মানে ওনার মার একটা ইচ্ছা ছিল যে আমি আমার ছেলের এই মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, মাওলানা বানাবো, এমন একটা ইচ্ছা ছিল। কিন্তু ওনারা আর কি প্রচুর গরিব, মানে এমন ইচ্ছা পূরণ করার আর কি মানে ওনার ওই ক্ষমতাটা নাই। তো তারপরে যাই হোক হুজুরদেরকে বলার পরে হুজুররা এই বিষয়টা দেখার পরে ওনাকে আর কি মাদ্রাসায় ভর্তি করায়। যাই হোক ওনার আর কি ফিরিয়ে থাকা খাওয়ার পড়ার আর কি এগুলো একটা ব্যবস্থা করে দেয় যেভাবেই হোক। আর ওনার মা মানে গ্রামে এই বাসাবাড়িতে কাজ করে টুকটাক ওদের সংসার আর কি চলে। তো এক পর্যায়ে ছেলে পড়াশোনা করতে করতে আর কি মানে হাফেজ হয়ে যায়। তো হাফেজ হওয়ার পরে আমার যে বন্ধু, নাম হচ্ছে তাজুল, তো হাফেজ হওয়ার পরে তো ওনার মা বাড়িতে একা থাকে। তো যখন মানে একা থাকে আর উনি থাকে মাদ্রাসায়, তো একদিন ওনার মা ওনাকে বলতেছে যে তাজুল, তুই তো বাবা হাফেজ তো শেষ করছস, তাইলে এখন তুই বাড়িতে থাক, তোর তো এখন আর রাত্রেবেলা সবক দিতে হয় না। যারা হেফজখানার ছাত্র আছে তারা জানে যে রাত্রেবেলা যারা সবকি ছাত্র তাদের ভোর 4টা বাজে 3টা বাজে উঠে সবক দেওয়া লাগে। আর যারা খতমি আছে তাদের কিন্তু এই পেশারটা নাই যে 4টা বাজে উঠে সবক দেওয়ার, ওই পেশারটা কিন্তু থাকে না। তো ওর মা বাড়িতে যেহেতু একা থাকে হুজুরদেরকে বলছে যে ছেলে তো হাফেজ হয়ে গেছে, এখন বাড়িতে থাকুক, ফজরের নামাজের পরে আর কি প্রতিদিন নিয়মিত ক্লাস করবে। তো হুজুররাও রাজি হয়েছে যে না, ছেলে তো ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়াশোনা ভালো, একটা ভালো ছেলেকে মানে দেখলেই বোঝা যায় যে, আর সবাই আন্দাজ করতে পারে, একটা ভালো লোককে দেখলেই বোঝা যায়, কথা বললেই বোঝা যায়। তো ওই ছেলেটা প্রতিদিন বাড়িতে যাইতো রাত্রে ঘুমানোর, যখন আপনার হেফজখানা ছুটি হয় আপনার 9টা বাজে, তারপরে খাওয়া দাওয়া করার পরে আর কি উনি চলে যায় 9:30টার দিকে। তো 9:30টার দিকে যাওয়ার পরে আপনার ওনার আবার ওই ছেলেটার একটা অভ্যাস ছিল কি মানে তাজুলে আমার বন্ধুর একটা অভ্যাস ছিল যে উনি রাত্রে ঘুমানোর সময় মনে করেন প্রতিদিন আপনার আধা পারা করে আর কি আমুকটা শোনাইতো। তো সারা রাত মাগরিবের পর থেকে এশার পর্যন্ত যেই পড়াটা পড়ে ওই পড়াটা আবার মানে হেফজখানার ছাত্ররা কিন্তু আপনার যে পড়াটা পড়ে ওই পড়াটা কিন্তু আবার এক্সট্রা টাইম ওভারটাইম করে আর কি মানে পড়াগুলা যেগুলা কাঁচা পড়া যেগুলা পাড়া ইয়াদ থাকে না ওই পাড়াগুলো ইয়াদ করে। তো ওই ছেলেটা আর কি মানে মাদ্রাসায় থাকতো না, বাসায় যায় আর কি ওভারটাইম করতো। তো ওই ছেলেদের 2টা রুম ছিল, মানে গ্রাম অঞ্চলে আপনার একটা সামনে একটা বারান্দা রুম থাকে, তারপরে একটা যে মেন যে একটা রুম ওই রুম আর কি। তো ছেলেদের এমনই একটা ছোটোখাটো একটা মানে বারান্দাওয়ালা একটা রুম ছিল। তো ওই ছেলেটা প্রতিদিন আর কি এভাবে যাওয়া আসা করতো, আর প্রতিদিন ঘুমানোর আগে মানে কোরআন শরীফ পড়তো, আর ছেলেটার মা বাহির থেকে তো মানে ছেলে কোরআন শরীফ পড়তো আর ছেলেটার মা আর কি শুনতে আর কি মানে ঘুমাই যাইতো। আর ওনার জন্য আর কি মানে খাবার রাইখা দিত যে কোরআন শরীফ পড়ার পরে যদি খিদা লাগে খেয়ে ঘুমাই যেত। তো এইভাবে প্রতিদিন চলতে প্রায় আপনার মাসখানিক পরে তো একদিন হঠাৎ একটা বিড়াল মানে ওই জানালার ভিতরে এসে বসছে আর কি। তো ছেলেটাও কোরআন শরীফ পড়তেছে, মানে ওই দেখতেছে বিড়ালটা বসে আছে, তো ছেলেটা আর কিছু করে নাই। তো বিড়ালটা যখন আপনার এমন মানে উনি যখন কোরআন শরীফ পড়া শুরু করে
তখন আসে, আসার পরে আপনার যখন আবার কোরআন শরীফ পড়া শেষ হয়ে যায় তখন আবার চলে যায়। তেমন করতে করতে প্রায় আপনার মাস দেড়েক মতন এই কাহিনী, যে মানে কোরআন শরীফ পড়া শুরু করলেই আসে আর কোরআন শরীফ পড়া শেষ হয় তখন আবার চলে যায়। তো ছেলে আর ওই বিষয়টাকে কোনো গুরুত্ব দেয় না। যাই হোক, পরে একদিন আপনার 9টা সাড়ে 9টার দিকে যখন হ্যাজখানা ছুটি হয় তখন উনি আর কি বাসায় যাবে। যাওয়ার পরে মানে হঠাৎ একদিন একটা মেয়ে ওনাকে ডাক দেয় যে, তাজুল, কী অবস্থা, কেমন আছেন? পরে উনি আর কোনো কথা বলে না, উনি কোনো মেয়েদের সাথে মানে কথাবার্তা বলে না। এমনও আমি প্রথমেই বলছি যে ছেলেটা অনেক ভদ্র, তো উনি কোনো কথাবার্তা বলে নাই, চুপচাপ মানে উনি ওনার মতন হাঁটা শুরু করছে। তো হাঁটা শুরু করার পরে উনি আবার বাড়িতে চলে গেছে, মানে ওই দিন যে মেয়েটা ডাক দিয়েছে ওই মেয়েটার কোনো কথা শুনে নেই। তো যাওয়ার পরে উনি আবার সেম কাজ, মানে কোরআন শরীফ পড়তে পড়তে উনি আবার ঘুমাই গেছে। তো ওই দিন আর বিড়ালটা আসে নাই। তো উনি আবার একটা ঘটকা লাগছে যে আজকে একটা মেয়ে ডাক দিল আমাকে, বিড়ালটাও আসলো না। যাই হোক, পরে আর ওইগুলো নিয়ে আর কোনো চিন্তা করে নাই। পরের দিন আবার সেই মেয়েটা, মানে উনি যখন আবার বাসায় যাবে তখন সেই মেয়েটা আবার ওনাকে ডাক দিয়ে মানে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম তাজুল, কী অবস্থা, কেমন আছেন? পরে উনি বলতেছে যে, কে আপনি, আমাকে এমন ডিস্টার্ব করতেছেন, আমি বাড়িতে যাব, কিছু যদি বলার থাকে তাহলে ওইখান থেকেই বলেন। পরে উনি বলতেছে যে, না, আপনার সাথে তো আমার কিছু কথা ছিল, যদি আপনি একটু এখানে আসতেন সামনাসামনি কথা বলতাম। পরে উনি বলতেছে যে, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, আমার এসব অভ্যাস নাই, আপনি আমার যদি কোনো কথা বলতেই ইচ্ছা থাকে আপনি ওইখান থেকে বললেন, আমি এখানে দাঁড়ায় আর কি মানে শুনতেছি। তো মেয়েটা বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলি, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমি বিবাহ করতে চাই। তো ওই ছেলেটা বলতেছে যে, আপনি আমাকে পছন্দ করেন, বিবাহ করতে চান, আমার তো এখনও বিয়ের বয়স হয় নাই, তো তাও সমস্যা নেই, আপনি আমার বাড়িতে যেয়ে কথা বলতে পারেন। আমার আম্মু যদি রাজি হয় বা যদি এইসব বিষয়ে কিছু বলে তাহলে আমি রাজি। আমার মা ছোট থেকে আমাকে অনেক কষ্ট করে বড় করছে, আর আমার মার একটা স্বপ্ন আছে, আমি চিন্তা করব যে আমার মার যেন ওই স্বপ্নটা পূরণ হয়। তো তারপর ওই ছেলেটা আবার চলে যাওয়ার পরে এই খাওয়া দাওয়া করে আবার কোরআন শরীফ পড়তে পড়তে আর কি উনি ঘুমায় যায়। তো ওই দিনও আর বিড়ালটা আসে না। তো পরের দিন আবার এই কাহিনী, মানে উনি আবার কোরআন শরীফ পড়তেছে, তারপর একদিন হঠাৎ করে আবার মানে আসার পরে তো বিড়ালটা একটু মানে জানলা থেকে একটু ভিতরে ঢুকছে, মানে উনি যেখানে কোরআন শরীফ পড়তেছে এর একটু ভিতরে ঢুকার পরে মানে কাছে এসে বসছে। তো ওই দিন ওনার আবার মাছ দিয়ে ভাত খাইতে দিছে ওনার আম্মু। তো ভাত টাত খাওয়ার পরে কাটাগুলা আর কি ফালাই দিবে, তো বিড়াল বসে আছে, ওই বিড়ালকে মানে কাটাটা দিছে। তো বিড়াল কাটাটা খাইছে, খাওয়ার পরে আর কি বিড়াল, আমরা সাধারণত অনেক মানুষ কিন্তু বিড়াল পছন্দ করি, তো বিড়ালের মাথায় আর কি হাত বুলাই দিছে, যেহেতু প্রত্যেক দিন একটা বিড়াল যে এখানে এসে বসে কোরআন শরীফ শুনে, তো উনি আর কি মানে মাথার ভিতরে হাত বুলাই দিছে। তো হাত বুলাই দেওয়ার পরে উনি আর কিছু করে নাই, ওই বিড়ালটা চলে গেছে। তো যাওয়ার পরে একদিন হঠাৎ কইরা মানে এরপরে যখন হাত বুলাই দিছে এরপরে সপ্তাহখানিকের বিড়ালটার কোনো খবর নাই, কোনো কিছু নাই, খবর নাই। তো ওই ছেলেটার হঠাৎ করে একদিন জ্বর আসে, মানে ওই বিড়ালটা উদা হওয়ার পর থেকে ওই ছেলেটার জ্বর আসছে। ছেলেটার কি মানে কিছু বুঝতেছে না যে হঠাৎ করে ওই বিড়ালটাও আসে না, আমারও জ্বর আসছে। যাই হোক, ওষুধ খাওয়ার পরে ওনার মা ওনাকে চিকিৎসা করানোর পরে তো আবার মানে যখন উনি সুস্থ হওয়ার পরে ওই বিড়ালটা আবার আসছে। ওই বিড়ালটা আসার পরে তো প্রথম দিন একটু সামনে আসছে, পরের দিন মানে একেবারে সামনে চলে গেছে। সামনে চলে যাওয়ার পরে মানে উনি বিড়ালটার মাথায় হাত বুলাইতেছে, ওই অবস্থায় মানে উনি যে রাস্তার ভিতরে একটা মেয়ের যে দেখছিল, ওই মেয়ে অবস্থায় মানে ওই বিড়ালটা ওই মেয়ের রূপ ধারণ করছে। যখনই মানে ওই মেয়ের রূপ ধারণ করছে, ছেলে তো মনে করেন সামনে থেকে দেখা পুরো অবাক যে কি অবস্থা, আমি বিড়ালের মাথায় হাত বুলাইলাম কীভাবে, এটা মানে ছেলের নিজের চোখের বিশ্বাস করতে পারতেছে না। পরে ওই মেয়েটা বলতেছে যে, দেখো, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি যে এতদিন যে বিড়ালটা, এটা কিন্তু আমি ছিলাম, তোমার কোরআন শরীফ পড়া, তোমার চলাফেরা, তোমার আমল আখলাক, এগুলো আমার কাছে অনেক পছন্দ হয়, আমিও মাদ্রাসায় পড়ি, কিন্তু মানে উনি যে জিন ওইটা কাউরে বুঝতে দেয় না, মানে সাধারণত মানে ইনসান মানে মানুষের মতনই উনি আর কি চলাফেরা করে, তো ওই বিষয়টা কাউরে বুঝতে দেয় না, আপনার মাদ্রাসায় পড়ালেখা করে, চলাফেরা করে। তো বলতেছে, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তুমি আমার একটা কথা শোনো, আমাকে বিবাহ করো। পরে উনি বলতেছে যে, না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ তুমি জিন, আমি কিভাবে তোমাকে বিবাহ করব।
পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিবাহ করতে পারবা না, তাহলে আমার একটা ইচ্ছা আছে, তুমি আমার ইচ্ছাটা রাখো। কই তোমার কি ইচ্ছা? পরে উনি বলতেছে যে তুমি যে প্রতিদিন কোরআন শরীফ পড়ো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি আর কি প্রতিদিন তোমার পাশে বইসা তোমার কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। তুমি যদি আমার এই ইচ্ছাটা পূরণ করো, তাহলে আমি তোমাকে কথা দিলাম আমি তোমার কোনো ক্ষতি করব না। পরে এই বিষয়টা ছেলের মাকে জানাইছে। পরে ছেলের মা তো অনেক মানে চিন্তার ভিতরে পড়ে গেছে যে আমার ছেলেটা একটাই ছেলে, আমার স্বামী মারা যাওয়ার পরে এই ছেলেটার নিয়ে আমার অনেক স্বপ্ন, এই ছেলেটার ভিতরে মানে এমন জিন আসর করে ফেলছে। মানে উনি কবিরাজ টবিরাজ দেখাইতেছে, মানে কোনো লাভ হইতেছে না। পরে ওনারে ওই মেয়েটা বলছে তুমি যদি কোনো কবিরাজ টবিরাজ দেখাইতে যাও তোমার অনেক বড় ক্ষতি হবে, তার থেকে ভালো তুমি এইগুলো কইরো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি প্রতিদিন রাত্রে কোরআন শরীফ পড়বা, আমি শুধু তোমার কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি কোরআন শরীফ তেলাওয়াত শোনো। তো এমন প্রায় আপনার কোরআন শরীফ তেলাওয়াত, আর মেয়েটা ওই জিনটা মানে এত সুন্দর, মানে সাধারণত মেয়ে মানুষ থেকে আরও বহুত গুণে জিনপরিরা তো অনেক সুন্দর হয়। তো ওই ছেলেটা আর কি এই কথায় রাজি হয়েছে। হওয়ার পরে এখন থেকে ওই বিড়াল মানে ওই মেয়েটা আর বিড়াল রূপে আসে না, এখন থেকে মানে ওই মেয়ে রূপে আসে। আসার পরে প্রায় 5-6 মাস আপনার টানা প্রতিদিন এমন রাত্রের কাহিনী উনি কোরআন শরীফ পড়ার পরে উনি শোনার পরে উনি চলে যায় আবার ওনার মতো। তো এমন পর্যায়ে যখন প্রতিদিন আবার ছেলের সাথে মেয়েটা কথাবার্তা বলতো, তো স্বাভাবিক একটা ছেলে একটা মেয়ে যদি কথাবার্তা বলে ওদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো এই এক পর্যায়ে ওই জিনের সাথে আর কি ছেলেটার একটা মানে সম্পর্ক হয়ে যায়। তো সম্পর্ক হওয়ার পরে তো ওনার মাও আর কি ওই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে, মানে ওই মেয়েটার চলাফেরা, আমল আখলাক, চরিত্র মানে অনেক ভালো, মানে দেখছে, মানে মাদ্রাসায় খবর নিয়ে দেখছে যে না মানে উনি যে জিন, মানে ওনাদের দুজনকে মানা করে দিছে যেন কাউরে না বলে। মাদ্রাসার সবাই জানে যে উনি আর কি মানে স্টুডেন্ট মানে মানুষ, কিন্তু কেউ জানে না শুধু ওই দুইজন ছাড়া, মানে তাজুল আর তাজুলের মা ছাড়া মানে কেউই জানে না যে ওই মেয়েটা যায় আসলে জিন। এইসব কাহিনীগুলো আপনার বিশেষ করে বড় মাদ্রাসাতে কাহিনীগুলো ঘটে। তো তারপরে এই কাহিনী হওয়ার পরে মানে আবার ওই মেয়েটা বলতেছে যে তাজুল আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? পরে তাজুল আর কিছু বলে না, মানে চুপ করে বৈশা আছে, কোনো কথাবার্তা বলে না, মানে এমন একটা ইশারা দিয়ে বুঝাইছে যে না মানে উনি রাজি। পরে ওনার মা আরে বলছে যে আমার মানে তাজুল বলতেছে যে যদি আমার মা রাজি হয় তাহলে আর কি আমি রাজি, আর যদি আমার মা রাজি না হয় তাহলে আমি রাজি না, কারণ আমি আমার মার কথার বিপক্ষে কখনো যাই নাই। পরে মেয়েটা বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যদি তোমার মা রাজি থাকে তাহলে আর কি আমিও আর কি তোমাকে বিবাহ করতে চাই। পরে ওই মেয়েটা আর কি ওর মার কাছে গিয়ে বলছে যে বিষয় এমন এমন, আপনি কি রাজি কিনা? পরে ছেলের মা বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু কিভাবে সম্ভব এটা, তুমি জিন আর আমার ছেলে ইনসান মানে মানুষ, ও কিভাবে সম্ভব মানে এটা? আর ওই মেয়ে বলতেছে যদি বিবাহ করে তাহলে আর কি মানে মানে ওই তাজুলকে ওনাদের রাজ্যে নিয়ে যাবে, তো এটা তো কোনোভাবেই সম্ভব না, ওনার মা রাজি হইতেছে না। তারপরে মানে ওনার জোরাজুরি করার পরে মেয়েটা রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে, বিবাহ যদি হয় মানে মানে উনি এখানেই থাকবে, ওনার ছেলে এখানেই থাকবে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, যদি এমন হয় তাহলে আমরা রাজি। পরে মেয়েটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি তো রাজি হয়েছেন, আপনার ছেলেও রাজি, কিন্তু আমিও রাজি, কিন্তু আমার গার্জিয়ানেরও তো একটু ব্যাপার স্যাপার আছে, ওনারাও আর কি রাজি হতে হবে। তো আপনি যদি কিছু মনে না করেন তো আপনার ছেলেকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই। পরে বলতেছে যে না এটা কিভাবে, তুমি আমার ছেলেকে যদি রাজ্যে নিয়ে যাও, তুমি যদি ফেরত না দাও, আমি আমার ছেলেকে কোথায় পাবো? পরে বলতেছে যে না আন্টি, আমি আপনার ছেলেকে ফেরত দিয়ে যাব, আমি আপনাকে কথা দিলাম। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল ফজরের টাইমে আর কি মানে যে ছেলের মা যেখানে থাকে ওইখানে একটা বারান্দা আছে, তো ওই বারান্দার ভিতরে উনি নামাজ কালাম সবই পড়ে, আর ওই ছেলে ভিতরেই তো বললাম কোরআন শরীফ তেলাওয়াত করে। তো ওই জায়নামাজের ভিতরে বইসা তো ওইখানে নামাজ পড়তেছে। তো মেয়েটা আবার আসার পরে বলতেছে যে এখন কি নিয়ে যাব? পরে ওনার মা বলতেছে যে দেখো মা, তুমি যদি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কথা সবই রাজি হয়েছি, যদি তুমি আমার ছেলেকে নিয়ে যায় যদি ফেরত না দাও, তাহলে এই যে আমি মা এখানে নামাজ পড়তে বসলাম, আমি এখানে এক গ্লাস পানিও খাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার ছেলেকে না দিয়ে যাইবা ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না, কিচ্ছু খাবো না, মানে এখানে দরকার আমি এই নামাজ অবস্থায় এখানে বইসা মারা যাব, তাও এক ফোঁটা মানে জল খাবো না। পরে বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে ছেলেকে গিয়া বলছে তাজুল তোমার আম্মু তো রাজি হয়েছে, এখন কি তুমি যাইবা? বলছে আচ্ছা ঠিক আছে, আমার আম্মু যেহেতু বলছে এখানে আমার আর কোনো কথা বলার নেই। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে।
পরে ওই ছেলে যেখানে নামাজ কালাম পরে ওইখানে গিয়ে মেয়েটা সোজা হয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে যে তুমি আমার উপরে দাঁড়াও, মানে পা সোজা করে দিছে আপনার পায়ের এইখানে, মানে তালুর উপরে ওই ছেলের 2 পা রাখছে আর হাত এভাবে দিয়া আর কি হাতের উপরে 2 হাত রাখছে। রাখার পরে বলছে যে তুমি চোখ বন্ধ করো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে আর কি চোখ খুলতে মানা করব, মানে চোখ খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবা না, যখন বলবো যে তুমি চোখ খুলো তখন তুমি চোখ খুলবা, এর আগে তুমি চোখ খুলবা না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে বলছে তুমি যদি এর আগে যদি চোখ খুলো তাহলে তোমার ক্ষতি হবে, আর তুমি যদি আমার কথা মতো চোখ খুলো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। পরে ছেলে বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপরে ছেলেটা এইভাবে দাঁড়ানোর পরে মানে এত দ্রুত গতিতে মানে উপরে নিয়ে গেল, মানে একটা রকেট কি পরিমাণের গতিতে যায় এর থেকেও মানে বেশি গতিতে গেছে আর কি উপরে। তো প্রায় 5-7 মিনিট যাওয়ার পরে মানে ওনাদের রাজ্যে চলে গেছে, মানে জিনেদের রাজ্যে। পরে ওইখানে যাওয়ার পরে মেয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে এবার তোমার চোখ খুলো। মানে ছেলেটা পরে চোখ খুলে মানে দেখে এত সুন্দর জায়গা, মানে এই জায়গা কখনো আগে দেখে নাই, মানে নানান রকমের ফল ফুল, মানে অনেক সুন্দর একটা দৃশ্য, মানে ওদের রাজ্য অনেক সুন্দর। পরে মেয়েটা ওইখানে যাওয়ার পরে ছেলেকে বলতেছে যে তুমি এখানে বসো, মানে ওইখানে আমাদের মানে ওদের এখানে একটা ঘাটলা আছে, তো ঘাটলার ওই জায়গায় যায় ছেলেটা বসছে। বৈশা ওই মেয়েটা ওদের ফল টল ওকে দিছে আর কি, মানে বলছে যে তুমি এখানে বৈশা এগুলো খাও, আমি একটু আমার বাবার সাথে কথা বলে আসতেছি। পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, সমস্যা নেই। পরে দেখে যে মানে একটু বাম দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে যে পুষ্কুনির ভিতরে মানে একটা মানুষকে চুবাইলে মানে যেমন পানিটা হয় মানে এমন কিছু একটা হইতাছে। এর 2 মিনিট পরে আর কি ওই মেয়েটা আসছে, আসার পরে বলতেছে চলো। পরে বলছে কোথায়, যে আমার বাবার কাছে, বাবার সাথে দেখা করতে যাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে। যাওয়ার পরে তো জিনেরা যদি একটা মানুষকে দেখা না দেয়, ওই মানুষের কিন্তু সাধ্য নাই যে ওই জিনেকে দেখার, আর জিন যদি দেখা দেয় তাহলে দেখতে পারে। তো ওনার বাবা ওই ছেলেকে দেখা দিছে, দেখা দেওয়ার পরে বলতেছে যে কী কাহিনী, আমার মেয়ে তো আমাকে সব কিছুই বলছে, তো এখন তুমি কি বলো। পরে ছেলেকে জিজ্ঞাসা করলো যে তোমার বয়স কত। পরে ছেলে বলতেছে যে আমার বয়স তো 22। পরে মানে ওই মেয়ের বাবা যে জিনের যে সর্দার, উনি বলতেছে তো আমার মেয়ের তো মাত্র 800 বছর, আমার মেয়ে তো এখনও নাবালেক। তো জিনেদের কিন্তু অনেক বছর ওরা বাঁচে, তো আমার মেয়ে তো এখনও নাবালেক, আমার মেয়ে তো এখনও বালেক হয় নাই, তো ছোটোবেলা বিয়ে দিব কিভাবে। কিন্তু ছেলের বয়স কিন্তু মাত্র 22 বছর। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যেহেতু তোমরা সবাই রাজি তাহলে একটা বিয়ের সাথে আর কি ব্যবস্থা করি। তো কিছুক্ষণ পরে মানে আরও কিছু জিনেরা ওরা আসার পরে বলতেছে যে আপনার মেয়ে তো আমাদের ছেলেকে মেরে ফেলছে, মানে ওই জিনেদেরই আর কি আরেক জিনরে মানে ওই মেয়েটা মেরে ফেলছে। যখন এই কথা শুনছে ছেলে তো মনে করেন মানে ভয়ে ওর চোখ মুখ লাল হয়ে গেছে, যে এত ভালো মেয়ে আমার সাথে এত ভালো ভালো কথা বলছে, এতদিন এত কথা বলছে, এখন জিন হত্যা করছে উনি, মানে উনি নার্ভাস হয়ে গেছে ওই আমার বন্ধুটা। তো তারপরে আর কোনো কথা বলতেছে না, মানে ওনার কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। এখন উনি মানে পুরো ভয় পাইতেছে, ওনার মারে নিয়ে টেনশন করতেছে যে আমার মারে তো আমি রাইখা আসছি, এখন কি হবে। পরে ওই মেয়েটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমি যেহেতু হত্যা করছি আমাকে শাস্তি দিয়েন, কিন্তু শাস্তিটা দেওয়ার আগে আমি আমার মানে একজনকে আমি কথা দিছি যে ওনার ছেলে তো নিয়ে আসছি, ওনার ছেলেটার আমি ওনার কাছে পৌঁছায় দিয়া পরে আসি, তারপরে আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা ব্যথা নিব। পরে ছেলে তো কোনো কথাবার্তা বলে না, ঠিক সেমভাবে পরে বলছে যে চলো তোমাকে তোমাদের মানে রাজ্যে দিয়ে আসি, মানে ছেলেটারে তাজুলরে। পরে তাজুলরে আবার সেমভাবে পায়ের উপরে দাঁড় করায়া হাতে হাত লাগায়া চোখ বন্ধ করলো, মানে অনেক দ্রুত গতিতে মানে ওনারা নিচে নামাইলো, মানে এমনভাবে ছেলেটার পাঞ্জাবি পরা ছিল, মানে এত দ্রুত গতিতে নিচে নামছে মানে পাঞ্জাবি মানে ছিঁড়ে গেছে মানে বাতাসের গতিতে। পরে আবার আইসা দেওয়ার পরে বলতেছে যে আন্টি আপনার ছেলেকে দিলাম। পরে ছেলেটা যাওয়ার সময় মেয়েটাকে বলতেছে যে তুমি এমনটা কেন করলা, কি আসল বিষয়, তুমি কেন জিন হত্যা করলা, তুমি তো গেলা যে এমন তোমার বাবাকে কথা জানানোর জন্য। পরে বলতেছে দেখো তুমি তো, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তুমি আমাকে দেখতে পারতা না, আমি তোমার সামনে দেখা দিছি বিদায় তুমি আমাকে দেখতে পারতেছো, তুমি তো আমাদের রাজ্যে গেছো, তুমি তো আর সব জিনকে দেখো না, তো আমি তো সবাইকে দেখি, যেহেতু আমি জিন আমি সবাইকে দেখি। তো ওইখানে তোমাকে নিয়ে যাওয়ার পরে অনেকে তোমাকে মেরে ফেলতে চাইছিল, আর আমি থাকতে তোমাকে কিভাবে মেরে ফেলবে, কারণ আমি তোমার মার কাছে কথা দিয়ে গেছি, তোমাকে যদি এখন মেরে ফেলে তাহলে তোমার মাকে আমি কি জবাব দিতাম। তো এই কারণে আমি ওদেরকে মেরে ফেলছি। আর ওইখানে আর কি অনেকে আমাকে পছন্দ করতো, আর এই বিষয়টা যে আমাদের যে এই বিষয়টা যে বিয়ের বিষয়টা এটা অনেকে জানতে পারছে। পরে এই বলে আর কি ওই মেয়েটা চলে গেল, মানে ওই মেয়েটার 300 বছর জেল দিয়েছিল আর কি।
তো মানে জিনেদের আর কি মানে জেলখানা আছে, ওইখানে 300 বছর জেল দিয়েছে। পরে বলছে যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার সাথে আবার দেখা হবে, বিবাহ হবে। পরে ওই দিনের মানে কাহিনীর পর থেকে মানে ছেলেটা ঠিক মতো মাদ্রাসায় যায় না, পড়ালেখার প্রতি থেকে মন উঠে গেছে, আর মানে পড়ালেখা করে না, মানে কেমন শরীর স্বাস্থ্য মানে আগের মতো নাই, শুকায় গেছে। এর প্রায় আপনার মাস 2-1 এর ভিতরে ছেলেটার মা মারা যায়। তো ছেলেটার মা মারা যাওয়ার পরে ওই যে একটা কাহিনী ঘটলো, আর ছেলের এখন পৃথিবীতে কেউ নাই। তো মনে করেন একটা শর্ট লাগে গেছে, মানে এখন উনি কোনো কথাবার্তা বলতে পারে না, মানে একটা পাগল টাইপের আর কি, মানে পাগল হইয়া এখন মানে ঘোরাফেরা করে। যারা হাটাজারির ছাত্র আছেন তারা হয়তো ওই ছেলেটার কাহিনী অনেকেই জানেন বা অনেকে জানেন না। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।